সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় গণতন্ত্রের সংগ্রামে বিএনপি। এ বিষয়ে স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? জি জি, ইনশাল্লাহ। আমরা শুরুতেই বলেছি গণতন্ত্রের সংগ্রামে বিএনপি, এই শিরোনামে আমরা আলোচনা করব। কিন্তু সাম্প্রতিক বা চলমান প্রসঙ্গ তো আসবেই। আজ বাংলাদেশে আমরা যখন কথা বলছি, বাংলাদেশে মার্কিন একটি প্রতিনিধি দল সফর করছে। প্রধান উপদেষ্টার সাথে 6 সদস্যের প্রতিনিধি দল দেখা করেছে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে, কথা বলেছে, বাংলাদেশকে কিছু আর্থিক সহায়তাও দিয়েছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক, বাংলাদেশে প্রথম এই সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর কোনো বিদেশি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। আপনি কিভাবে মূল্যায়ন করছেন, বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটাকে, এই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করছে? জি, ধন্যবাদ। চ্যানেল আই এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং পৃথিবীর একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যেখানে গণতন্ত্রের পথে যদি আমরা যেটা চিন্তা করি সব সময়, সেখানে শিখার জানার অনেক কিছু রয়েছে। এই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা দীর্ঘদিনের বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে, এবং আমরা বিগত দিনগুলোতে অনেকভাবে লক্ষ্য করেছি বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে তাদের যথেষ্ট অবদান রয়েছে। অনেক সময় অনেক পরামর্শ দিয়েছেন, অনেক সময় আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনায় অংশগ্রহণ করেছেন। তাছাড়া বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্র সবচেয়ে বড় পার্টনার এই যুক্তরাষ্ট্র। অর্থনীতি এবং বাণিজ্য। অর্থনীতি এবং বাণিজ্য, তো তাদেরই একটা টিম বর্তমানে বাংলাদেশে রয়েছে। ডোনাল্ড লু এবং বেন্ট নেইম্যান, ওনারা দুইজন বর্তমানে রয়েছেন। তার আগে ডোনাল্ড লু এই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছেন, বৈঠক করেছেন, আলোচনা করেছেন। কয়েকটা পার্ট আছে। যদি গণতান্ত্রিক প্রেক্ষাপট আমরা প্রথমেই বলি, বিগত আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি তারা বাংলাদেশ সফর করেছেন। সেই সময়ের সরকারকে বলার চেষ্টা করেছেন, আমরা যারা বিরোধী আন্দোলনে ছিলাম আমাদের সঙ্গে বসেছেন, কথা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার সব কিছু নিয়ে ওই ফ্যাসিবাদী শাসকদেরকে আমাদের কথাগুলো তাদের মাধ্যমে দেশবাসীর পক্ষে তুলে ধরেছেন। আসলে কিন্তু যদি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এই ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী শাসক শুনত, তাহলে বাংলাদেশের চিত্র অনেক আগ থেকেই হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু শুনেন নাই। একঘেয়েমি, এক ব্যক্তি শাসন করে বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন। আমরা সংগ্রাম করছি, লড়াই করছি, এটা আমাদের দীর্ঘদিনের সংগ্রাম ছিল, এক যুগের উপরে এই সংগ্রাম ছিল। আমরা বারবার চেষ্টা করেছি যে এই ফ্যাসিবাদী শাসককে আমাদের বক্তব্য, আমাদের কথাবার্তা একটা গণতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে এই দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কথাগুলোকে বারবার স্মরণ করিয়ে দিতে। তারা যখন আমাদের কথা বারবার শুনে নাই, অনেক সময় সেখানে এই গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্র তারা এসেছেন, কথা বলেছেন, এবং আমরা লক্ষ্য করেছি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো
তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। যে তাদের অনেক সময় অনেক প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, কথাও বলেছেন। তারপরও এই যুক্তরাষ্ট্র বাংলাদেশে দেখেন যে আজকে গার্মেন্টস শিল্প, এই শিল্পটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। তাদের যে আর্থিক সহায়তা IMF-এর মাধ্যমে এই দেশকে করা, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে সহযোগিতা করা, যে কোনো ফান্ড বাংলাদেশের অর্থনীতিকে সবসময় সচল রাখা, এই দেশ করেছেন। এবং আজকেও যে আলোচনাটি হয়েছে যে বাংলাদেশের সুশাসন এবং মানব সম্পদ উন্নয়নের জন্য তারা যে ফান্ডটি আজকে ঘোষণা করেছেন, এটা আমি মনে করি আসলে খুব একটা এই মুহূর্তের জন্য খুব একটা বেশি না, হয়তো আরও বেশি করছেন এবং করবেন। জি, আমাদেরও প্রত্যাশা রয়েছে। সুতরাং এই কথাটা আমি এইভাবে বলতে পারি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা মানুষের যে সেন্টিমেন্ট, গণতান্ত্রিক চিন্তা চেতনার থেকে এটা মিল আছে বলেই দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়ে আরেকটু সাপ্লিমেন্ট করতে চাই। ডোনাল্ডো বাংলাদেশ সফর করেছেন, ভারত সফর করে এর পরপরই মানে একই সাথে সফর করছেন। ভারতকে একটা বার্তা তিনি দিয়ে এসেছেন যে বাংলাদেশের সাথে যেন সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক বজায় রাখে। একই 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 সাময়িক সময়ে চীন এবং ভারতের মন্ত্রী পর্যায়ের একটা বৈঠক হয়েছে রাশিয়ায়। সেখানে চীন এবং ভারতকে একসাথে কাজ করার কথা বলা হয়েছে। আমরা জানি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরস্পর বিরোধী বিশ্বশক্তি। আবার আমরা এই আন্দোলনের সময় যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা কথায় কথায় ভারতের বিষয়ে বলেছেন যে আমরা চিকেন নেক বন্ধ করে দেব। চিকেন নেক জিনিসটা আসলে কি? দেখুন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। এই পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক থাকবে, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কথাটুকু সবসময় বলেছিলেন যে আমাদের বাইরে কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে। আমরা এই সেন্টিমেন্টটাকে ধারণ করি এবং বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের সঙ্গে ভারত সরকার একটা সুসম্পর্ক থাকবে, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু দেখেন, যারা এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অবৈধভাবে, কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা, তারা কয়েকটা নির্বাচন এই ভারতের সহযোগিতায় করেছে। ভারত যদি সেদিন তাদেরকে প্রাধান্য না দিত, তাহলে এই অবৈধ নির্বাচন এই দেশের মানুষের সামনে কিন্তু করতে পারতো না। তারা ভারতের সেই প্রাধান্যতাকে বজায় রেখেছে বলেই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম খুন করে মানুষকে হয়রানি করেছে। এবং বিরোধী আন্দোলন হিসাবে আমরা যারা কথা বলেছি, আমাদেরকে জেল জেলুম ভুলিয়ে দিয়ে পুরো দেশটাকে ধ্বংস করার প্রান্তরে নিয়ে গিয়েছে। ভারতের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে একটা গণতান্ত্রিক দেশের সঙ্গে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা সুসম্পর্ক থাকবে, কিন্তু ভারত কখনো সেটাকে প্রাধান্য দেয় নাই। ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে, দলকে প্রাধান্য দিয়েছে। এদেশের মানুষের সেন্টিমেন্টকে বা মানুষের জাগরণকে তারা প্রাধান্য দেয় নাই বলেই আজকে ভারতের সঙ্গে আমাদের যে কথাটা চলে আসছে যে যুক্তরাষ্ট্র তাদেরকে পরামর্শ দিয়েছে বাংলাদেশের সঙ্গে ভালো একটা সম্পর্ক রাখার জন্য, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করার জন্য। আজকে কোন মুহূর্তে বলেছে? যখন এই মুহূর্তে একটা স্বৈরাচার, একটা ফ্যাসিবাদ পলায়ন করেছে, পালিয়ে গিয়েছে। বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার শুধু একটা অন্তর্বর্তীকালীন সরকার যে একটা কাঠামো তা না, এটার সঙ্গে বাংলাদেশের মানুষ সবাই জড়িত। সকল বিরোধী রাজনৈতিক দলের ধ্যান ধারণা, ভালো মন্দ, ভবিষ্যৎ সব কিছু জড়িত। তার মানে কি, বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যৎ চায়, সুন্দর বাংলাদেশ চায়। সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আজকে পার্শ্ববর্তী দেশেরও তো একটা পরামর্শের প্রয়োজন আছে, সহযোগিতার প্রয়োজন, এবং সেটা হবে বন্ধুত্বের সম্পর্কের মধ্য দিয়ে। কোনোভাবেই যে প্রভাব বিস্তার করে বাধ্য করবে সেই ধরনের সুযোগ নাই। আর দেখেন, ভারতের সঙ্গে আমেরিকার কী ধরনের সম্পর্ক আছে, ইন্ডিয়ার ভারতের সঙ্গে চায়নার কী ধরনের সম্পর্ক আছে, ভারতের সঙ্গে রাশিয়ার কী ধরনের, এটা তাদের নিজস্ব ব্যাপার। এটার সঙ্গে আমরা জড়ানোর কোনো সুযোগ নাই। আমরা সেটা চাই
যে আমাদের সঙ্গে তাদের বন্ধুত্ব সম্পর্কটা তারা বজায় রাখছেন কিনা, এবং আমাদের দেশের মানুষের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে ধারণ করবেন আশা করছি। জি, যার কারণে আমাদের শুধু বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি নয়, আজকে পুরা জাতির সেন্টিমেন্ট যে আমাদের দেশের ভালো মন্দ আলাপ আলোচনা আমরা নিজেরাই করব, আমাদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে তাদের। জি। অন্তর্বর্তী সরকারে সবার অংশগ্রহণ আছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন এসে তার পরের দিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্টনে একটি সমাবেশ করেছে। সেখানে বিএনপির মহাসচিব বলেছেন যে দ্রুতই এই সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তারপরে 1 মাস 10 দিনের মতো হয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারকে একটা যৌক্তিক সময় দিতে হবে। এই যে 1 মাস 7 আর 10 দিন, এই 10 দিন বিএনপি কীভাবে মূল্যায়ন করছে? প্রথমেই বলি, এই 1 মাস 10 দিন ইতিমধ্যে 6টি সংস্কার কমিশনের কথাও ঘোষণা হয়েছে। এটা একটা গভর্নমেন্টের মানে ইনিশিয়াল টাইম। এখানেই যে সব কিছু করে ফেলবেন, আমাদের দাবি দেওয়া জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে সব কিছু সমাধান করে ফেলবেন, তা কিন্তু নয়। আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছি, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল সম্ভবত এটা 7 তারিখ, 7 তারিখ, সেখানে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব ক্যাটাগরিক্যালি ওনার বক্তব্য উনি তুলে ধরেছেন। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তিনি আমাদের সামনে কিছু পরামর্শ তুলে ধরেছেন। সেই পরামর্শ মোতাবেক আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা তো করছি, এবং সেখানে আমাদের এই দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি যেন বিরাজমান থাকে, এই দেশে যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই ধরনের কথাবার্তা, পরামর্শ, এবং জাতি যেন আমরা সমস্ত কিছু সবাইকে সহযোগিতার মধ্য দিয়ে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়তে পারি, সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেই পরামর্শগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, জাতির সামনে তুলে ধরেছেন। এখন যে কথাটি আপনি বলছেন যে 1 মাস 10 দিন, আমি একটু আগে বলেছি 1 মাস 10 দিনে আমরা যতটুকু পেয়েছি, হ্যাঁ, ইনশাল্লাহ সব কিছুই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা আশা করছি যে সরকার ইতিমধ্যে যে সংস্কারগুলোর কথা বলছেন, কয়েকটি টিম গঠন করেছেন, এই সংস্কারগুলো খুব যৌক্তিক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এমনভাবে নিয়ে আসবেন সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশের জন্য একটা সুন্দর এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, যেই রাষ্ট্রের মধ্যে একটা সুন্দর নির্বাচন হবে, যেখানে জনগণের সরকার চলে আসবে, প্রতিষ্ঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে, যেটা আমাদের চাওয়া ছিল যে এই দেশে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। ইনশাল্লাহ আমরা সেটা প্রত্যাশা করি, এবং এই প্রত্যাশার ভিত্তিতে দেশের মানুষ তাদের যে চাহিদা, তাদের যে ডিমান্ড, যে বাস্তবতার আলোকে সেটা ফুলফিল করবে ইনশাল্লাহ। তারেক রহমানের কথা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলেছেন। 2007 সালে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেই সরকারের সময় কিন্তু তারেক রহমানকে বিদেশ যেতে হয়েছে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেই শাসক দল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ চলে যেতে হয়েছে। এই সরকার আসার পরে সাধারণ মানুষের মধ্যে আমরা যারা কথা শুনেছি যে তারেক রহমান আসছেন বা আসবেন। তারেক রহমান আসলে কবে আসছেন? 2007-এর কথা আপনি বলছেন। 2007 এবং পরবর্তী সময়ে যে ফ্যাসিবাদী শাসক আওয়ামী সরকার, এদের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য ছিল না। ওদেরই আন্দোলনের ফসল ছিল 111 সরকার, এটা তাদের মুখের কথা। সুতরাং তারেক রহমানকে তারা যেভাবে ঘায়েল করেছেন, তারেক রহমানকে যেভাবে মিথ্যা সাজা দিয়েছেন, সেটা তো আজকে প্রমাণিত। কোনো সাজাই আসলে সঠিক ছিল না, এবং এটা সম্পূর্ণ মিথ্যার উপরেই ভর করে, এবং তারেক রহমানের প্রতি তাদের যে ক্ষোভ, তাদের যে ষড়যন্ত্র, তার বহিঃপ্রকাশ ছিল। আজকে দেশে একটা স্বাভাবিক সরকার আসছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তারেক রহমান তার দেশে ফেরার কথা যেটা আপনি বলছেন, এটা আসলে ডিপেন্ড করবে আইন অনুযায়ী তার মামলাগুলো কিভাবে নিষ্পত্তি হচ্ছে, এবং তার ওনার লয়ার, আমরা আমাদের
দলের পক্ষ থেকেও সেটাকে সমর্থন করি যে ওনার লয়ার আইনগতভাবে যেটা সমাধান নিয়ে আসবে, কোর্ট যেটা জাজ করবে, সে অনুযায়ী তারেক রহমান সময় অনুযায়ী দেশে ফিরবেন। আমরা সেটাই কামনা করছি এবং প্রত্যাশা করছি, এটাই দেশবাসীর প্রত্যাশা। তিনি এই আসবেন। বিষয়ে কি অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে? আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মামলা কিন্তু প্রত্যাহার করা হয়েছে বা তার সাজা বন্ধ করা হয়েছে। তারেক রহমানের বিষয়ে কি এরকম কোনো কথা? দেখুন, আপনারা প্রায় পত্রপত্রিকা দেখে আসছেন যে তারেক রহমানের যে মামলাগুলা উনি কোর্টেই কিন্তু মোকাবেলা করছেন ওনার লয়ারের মাধ্যমে, এবং সম্পূর্ণ আইনগতভাবে বিচারিক দায় দায়িত্বের মধ্য দিয়ে বিচারিক নিয়ম অনুযায়ী কিন্তু তিনি সব কিছু ফেস করছেন। তো সুতরাং এখানে স্পেশাল কিছুর প্রয়োজন পড়বে না। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যেটা বলছেন, সেটাও কিন্তু তিনি একটা নির্যাতিত ছিলেন। তিনি আগের সরকারের আমলে কিভাবে তাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, তিনি কিভাবে অসুস্থ হয়েছেন, ওনার বিশেষ চিকিৎসা প্রয়োজন, হয়তো বা চিকিৎসার যাওয়ার ক্ষেত্রে এই সরকার কিছুটা সহযোগিতা করতে পারবেন, এটা আমরা দৃঢ়ভাবে আশা করছি। তবে আইন অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলো মোকাবেলা করা হয়েছে এবং সেগুলো সেইভাবে নিষ্পত্তি হচ্ছে এবং হয়েছে। ম্যাডাম খালেদা যে কি বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন? এটা আসলে সারা বাংলাদেশের মানুষের একটা দাবি যে হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য যে পর্যায়ে রয়েছেন, তার দ্রুত চিকিৎসা করা দরকার। সেজন্য সবার প্রত্যাশা তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করে আসুক, কারণ বাংলাদেশে চিকিৎসা করার মতো কোনো পরিস্থিতি, ওনার যে ডিজিজ, যে রোগ, সেটা বাইরে গিয়ে করতে হবে। সুতরাং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সবাই চান যে হ্যাঁ, উনি দ্রুত দেশের বাইরে গিয়ে চিকিৎসা করেন। আমরা সেটাই প্রত্যাশা করছি এবং সেটা আশা করছি যে উনি যাবেন শীঘ্রই। আপনি বলেছেন অন্তর্বর্তী সরকারে সবার অংশগ্রহণ আছে, ছাত্র আন্দোলন থেকে, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে, যখন একটা পরিণতিতে আসছে, এরপর কিন্তু ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে বা বলা হচ্ছে যে শুধু তাদের আন্দোলনের ফলই এটা, এবং কখনো কখনো কোথাও কোথাও ওয়ালে চিকা মারা আমরা দেখছি, নৌকা এবং ধানের শীষ দুই সাপের একই বিষ। মানে কোথাও কোথাও আমরা দেখছি নৌকা এবং ধানের শীষ দুই সাপের একই বিষ, এরকম লেখা চিকামারা আছে ওয়ালে। এবং সেখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আন্দোলনে বলছে আমরা একটা দলকে বিদায় করেছি অন্য দলকে আনার জন্য না। মানে তাদের জন্য আপনাদের বক্তব্য কি, বা তাদেরকে আপনারা কিভাবে ফেস করছেন? আমি এই ধরনের কোনো দেওয়াল লিখন আমার চোখে পড়ে নাই, বা আমি কোনো মিডিয়া বা পত্রিকাও দেখি নাই। এটা এই ধরনের যদি লেখা থাকে, জি, এটা কোনো ষড়যন্ত্র অংশ হবে। কারণ পতিত স্বৈরাচারের লোকজন কিন্তু এখনো আছে, দেশেই আছে। কয়জন বা পালিয়েছে, কয়জন বা গ্রেপ্তার হয়েছে, তাদের লুটপাট, অর্থ সব কিছুই কিন্তু বিভিন্নভাবে কাজ করছে। এই যে দেখেন, গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ তার ফ্যামিলি সবাই বাড়িতে গিয়েছে, সেখানে তাদের উপর হামলা হয়েছে। এখনও বিভিন্নভাবে আমরা দেখি যে ষড়যন্ত্র অতীতে যা করেছিল, এখনও বিভিন্নভাবে দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র করছে। আর আমি ছাত্র রাজনীতি করেছি, আমার ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বেড়ে ওঠা। জি, আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের আপনি যে কথাটি প্রাসঙ্গিকভাবে নিয়ে আসছেন, আমি যদি আজকে কোনো কারণে ওই ধরনের পর্যায়ে থাকতাম ছাত্র অবস্থায়, হয়তোবা আমার চিন্তাটা একটু ভিন্ন হতো। তারা হয়তোবা এক ধরনের চিন্তা করতেছে, সেটা বয়সের কারণে হতে পারে। তো তারা সবাই যে রাজনীতি করে আসছে, ছাত্র রাজনীতি করে আসছে তা নয়, একটা ছাত্র আন্দোলনের স্পিরিট থেকে তাদের নেতৃত্ব আজকে। আর আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আমরা একদম স্কুল, কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র রাজনীতি করেছি। সুতরাং একটা মিনিমাম ছাত্র রাজনীতির তো একটা অভিজ্ঞতার প্রয়োজন, সেটা আমরা ধারণ করেই ছাত্র রাজনীতি করেছি। আমি যদি সেই সময়ে এই ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো চিন্তার সঙ্গে জড়িত থাকতাম, তাহলে আজকে এটা আমার পরামর্শ হতে পারে। তাহলে আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে রয়েছেন, তাদের প্রতি আমার পরামর্শ এইভাবেই থাকতো, বা আমি তখন এইভাবেই করতাম যে হ্যাঁ, একটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ছাত্র জনতার আন্দোলনে
সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, তার পরবর্তী অধ্যায় কী ছিল, কী হতে পারত? সেটা এমনও তো হতে পারত যে সকল রাজনৈতিক দল, তাদের সঙ্গে প্রথমে আমি বসতাম, বৈষম্য বিরোধী যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে, সময় মিলে বসে বাংলাদেশটাকে কিভাবে গড়ব, ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম হওয়া উচিত, কী ধরনের হওয়া উচিত, কি চিন্তা আমি করছি। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে। জি, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, তো তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসা দরকার ছিল, বসতে পারতো, আমি হয়তো বসতাম, বসে তাদের পরামর্শ গ্রহণ করতাম, নতুন বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়ব। তার পরিপ্রেক্ষিতে শুধু ঢাকা শহরে নয়, বিভিন্ন জেলা আজকে যারা যাচ্ছে, আমি অনেক সময় প্রত্যক্ষ করছি, লক্ষ্য করছি, এটা বাংলাদেশের মানে আসলে দুর্ভাগ্য যে অনেক সময় পক্ষে বিপক্ষে কিছু স্লোগান হয় বা ওদের মধ্যে একটা পক্ষ প্রতিপক্ষ অনেক সময় হয়। আবার অনেক জায়গায় খুব সুন্দর একটা প্রোগ্রামও হচ্ছে, আবার অনেকে সহযোগিতা করছে। এটা হয়তোবা হতো না যদি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সবাইকে দাওয়াত করতো যে হ্যাঁ, এই জেলায় আপনারা আসেন, আমাদের কিছু বক্তব্য জাতি শুনুক, আপনারা শুনেন, দেশবাসীর সামনে আমরা কিছু কথা তুলে ধরি, আমাদের ভবিষ্যৎ চাওয়া কী, আমরা ভবিষ্যৎ বাংলাদেশটাকে কীভাবে গড়তে চাই। আমার মনে হয় তাদের জাতির সামনে তাদের ভাবমূর্তি আরও বাড়ত। এখনও সময় আছে, আমাদের সঙ্গে তাদের কোনো বৈরিতা নাই। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা অতীত করেছি। যখনই তারা আহ্বান জানিয়েছে, প্রেস ক্লাবের সামনে বলেন, শহীদ মিনারের সামনে থেকে, যে সকল রাজনৈতিক দল আপনারা নেমে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে সমর্থন দিয়ে আমরা সরাসরি তাদের সঙ্গে কাজ করেছি। আমাদের দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম, আমাদের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম সব কিছুকে আমরা একত্রিত করে সেখানেই তো জনতার এবং ছাত্র জনতার আন্দোলন তৈরি হয়েছে, যার রেজাল্ট এই বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বৈষম্য বিরোধী ছাত্রদের যেমন দায়িত্ব আছে, সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে। এবং এই সরকার আজকে যারা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, যারা বিগত 15 বছর গুম খুনের সঙ্গে জড়িত, মামলা হামলার সঙ্গে জড়িত, অত্যাচার নির্যাতনের সঙ্গে জড়িত, লুটপাটের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদের বিচার করতে হবে। আগে হলো তাদের বিচার, দুইটা পার্ট, একটা পার্ট হলো বিচার, আরেকটা পার্ট হলো আগামীর রাষ্ট্র, আগামীর বাংলাদেশ। এইটাকে কিভাবে সমন্বয় করে সুন্দর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ আমরা গড়তে পারবো সবার সহযোগিতার মধ্য দিয়ে, সেটা আমরা প্রত্যাশা করি। আমি যদি ছাত্র রাজনীতি সেই সময়ের কথা, সেই সময় যদি এই ধরনের কোনো পরিস্থিতি হতো, এভাবেই চিন্তা করতাম। আচ্ছা, আপনার ব্যক্তিগত রাজনৈতিক জীবন একটু শুনতে চাই। আপনি ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি কীভাবে এলেন? দেখুন, এটা অনেক লম্বা এবং বড়, মানে অনেক লম্বা ইতিহাস। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার লক্ষ্মীপুর গেলেন, দিস ইজ 79। তখন তিনি একটা খাল খনন করবেন, আমি ক্লাস 7-এর ছাত্র, সেখানে তার সঙ্গে দেখা হয়, হাত মিলাই, এবং সকালবেলায় খাল খননে অংশগ্রহণ করি। দুপুরবেলায় আবার মানে খাল খনন শেষে 3টা-4টার দিকে এরকমই সময় মধু চৌধুরীর হাট, আমাদের যে একটা খালের অংশ ছিল তার পাড়েই একসঙ্গে বসে দুপুরে লাঞ্চের তো কোনো ব্যবস্থা ছিল না, স্কুলের টিচাররা সবাইকে মুড়ি দিয়েছে, উনিও আমাদের সঙ্গে মুড়ি খেয়েছেন, আমরাও মুড়ি খেয়েছি, পানি খেয়েছি। এটাই ছিল আমাদের এই খাল খননের পরে ওনার সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকের মধ্যে খালের পাড়ে বসে উনি ছাত্রদেরকে অনেক ধ্যান ধারণা, কথাবার্তা, ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে হয়, একটা নতুন বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ কীভাবে গড়ে তোলা যায়, একটা খালের পাড়ে কীভাবে গাছ রোপণ করা যায়, খাল থেকে পানি নিয়ে কীভাবে জমিতে দেওয়া যায়, সেখানে সেচ কী ধরনের হতে পারে, সেচের পর কীভাবে উৎপাদন হতে পারে, উৎপাদন কীভাবে দ্বিগুণ হতে পারে, সেই উৎপাদন তুমি কীভাবে এক্সপোর্ট করবে, এই ধরনের কথাবার্তা অনেক কিছু উনি আমাদের সামনে তুলে ধরেছেন, ক্লাস 7-এর ছাত্র। এরপরে ক্লাস 8-9 আমরা স্কুল ছাত্র দল বলতে যেটা বোঝায়, স্কুল ছাত্রদল করি। সেই ছাত্রদল স্কুলে করেছি, কলেজে ঢাকায় এসে করেছি, বিশ্ববিদ্যালয়তে একদম অ্যাক্টিভ রাজনীতি যেটা, পদবি নিয়ে রাজনীতি যেটা, সেটা করেছি। দিস ইজ 1985-86। তো 83-তে কলেজ,
এইভাবে আমরা আমাদের ছাত্র রাজনীতি আমি করে এসেছি। তো ছাত্র রাজনীতিতে অভিজ্ঞতার আলোকেই অনেক পদও যেমন পেয়েছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সুতরাং জাতীয় রাজনীতিতে পরবর্তীতে এসে কিছু করা, সেটা আমার জন্য খুব সহজ হয়ে গেছে। এখন পর্যন্ত আমি মনে করি যখনই যেই দায়িত্বে থাকি না কেন, ওই ছাত্র রাজনীতির অভিজ্ঞতাই আমাকে মূল জায়গায় নিয়ে আসে। আপনার টিয়ার সেলের দাগটা নিয়ে শুনতে চাই। যে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম 1996 সন 19 আগস্ট 19 জুলাই আমি ছাত্রদলের প্রেসিডেন্ট হই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন যে মিন্টু রোড আমাদের বিরোধী দলীয় নেত্রীর অফিস ছিল, সেই অফিসে আমার কমিটি যখন ঘোষণা করেন, আমি ক্যাম্পাসে যাই 19 তারিখ রাত্রে। 20 তারিখে সারাদিন ক্যাম্পাসে ছিলাম। 20 তারিখ রাতের বেলায় তখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 96-এ 23শে জুন যেদিন ক্ষমতায় আসে, তারপরেই আমাদের ক্যাম্পাসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যে একটা ছাত্রদলের আমাদের ছাত্ররা ছিল, তাদের উপর অত্যাচার নির্যাতন করে, একের পর এক দখলীয় কায়দায় তাদের ছাত্রলীগকে সেখানে প্রবেশ করায়। মাত্র 2-3 মাস আগেই ক্ষমতায় এসেছে এবং আমি 21শে জুলাই ছাত্রদলের পক্ষে ক্যাম্পাসে ধর্মঘট আহ্বান করি। আমি এবং আমাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের আমি প্রেসিডেন্ট ছিলাম, আমার সঙ্গে হাবিবুন নবী খান সোহেল ছিলেন। আমরা সারা বাংলাদেশে ছাত্র ধর্মঘট আহ্বান করি। 21শে জুলাই পুলিশ মাত্র 2-3 হাত দূর থেকে আমাদের মিছিলের উপর টিয়ার সেল মারে গুলিবর্ষণ করে। টিয়ার সেলের আঘাতে আমি সেদিন আহত হই। তা আল্লাহর হুকুমে ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করেছেন, বেঁচে আছি, জাতীয় রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করছি। বন্যা হলো আপনার এলাকায়, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, 11টি জেলায়। আপনার জেলার বন্যার কি অবস্থা? দেখুন, আসলে এটা কিন্তু বন্যার পানি না, এটাকে আমি বলি ঢলের পানি, ষড়যন্ত্রের পানি। আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী একটা বর্ডার। এই বর্ডারটার ভারতের সঙ্গে 1.5 থেকে 2 কিলোমিটার বান কেটে দেয় এবং প্রবল স্রোতে ফেনী প্রথম দিকে এই পানিতে, ঢলের পানিতে আঘাতপ্রাপ্ত হয়। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে ফেনীতে মানুষ খুবই কষ্টের মধ্যে ছিল, অসহায়ত্বর মধ্যে ছিল। কারেন্ট ছিল না, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবে সেই সুযোগ ছিল না, মোবাইল বন্ধ ছিল, কোনো কমিউনিকেশন ছিল না। তারপরে সেখানে অনেকেই স্রোতের মধ্যে নিহত হয়েছেন। ওই পানিটা নোয়াখালী এবং লক্ষ্মীপুর দিয়ে মেঘনা নদীতে গিয়ে বঙ্গোপসাগরে যাচ্ছে। মেঘনা নদীটা একদম লক্ষ্মীপুরের সঙ্গেই, নোয়াখালীর সঙ্গেই। তা আমার লক্ষ্মীপুরে ব্যাপক অঞ্চল প্লাবিত এবং এটা আমার লাইফে আমি দেখি নাই এত পানি রাস্তার উপরে। মানুষের ঘরবাড়িতে থাকার সুযোগে নাই, মানুষ কেউ ছাদে ছিল, কেউ টিনের উপরে ছিল। তো সুতরাং ব্যাপক পরিমাণ ঢলের পানি এসে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা যথেষ্ট আন্তরিকতা দিয়ে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে। শুধু আমাদের দলে না, সামাজিক অনেক সংগঠন এগিয়ে এসেছে, সারা বাংলাদেশ থেকে এসেছে, সরকারের পক্ষ থেকেও অনেক ত্রাণ সহযোগিতা ইতিমধ্যে করেছে। এখনও মানুষ সংখ্যামুক্ত নয়, অসহায়ত্বের মধ্যে আছে। বন্যা কবলিত এলাকার ঢলের পানির মধ্যেই এখনও অনেকে বাড়িতে এখনও যেতে পারতেছে না, অনেকে ইয়ের মধ্যে আছে, আপনার আশ্রয় কেন্দ্রে আছে, সেখানে আমরা সহযোগিতা করছি। পাশাপাশি এখন যে টাইমটা, এই টাইমে আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠা করেছি। এই মেডিকেল ক্যাম্পে রোগবালাই হচ্ছে, তাদেরকে সহযোগিতা করছি এবং পরবর্তীতে আমাদের তৃতীয় স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরে পুনর্বাসন করার আমাদের একটা বড় ধরনের চিন্তা রয়েছে। ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে আমরা গ্রেটার নোয়াখালীতে, পাশাপাশি কুমিল্লাও আছে, সিলেটও আছে, আরও যেখানে বন্যা প্লাবিত হয়েছে সেখানে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ধন্যবাদ। শেষে একটা রাজনীতি বিষয়ে প্রশ্ন করে, আগামী নির্বাচন এবং নির্বাচনের জোট কেমন হবে বা আপনারা জোট করতে চাচ্ছেন কিনা?
এখন আমরা অফিসিয়ালি 2022 সনে আমাদের 27 দফার একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস এবং লোয়ার হাউস। আমরা নতুনভাবে বাংলাদেশের রাজনীতিকে চিন্তা করছি, নতুনভাবে বাংলাদেশের গণতন্ত্র এবং শাসন ব্যবস্থাকে চিন্তা করছি বলেই এই 27 দফা আমরা তুলে ধরেছি। পরবর্তীতে যখন যুগপৎ আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তারা আরও 4টা দফা আমাদের সঙ্গে ইনক্লুড করেছে, সে অনুযায়ী এটা 31 দফায় পরিণত হয়। তবে 2022 সনেই আমরা এটা অফিসিয়ালি ঘোষণা করলো, এর আগে আরও 2 বছর আমরা বিভিন্ন উপজেলা লেভেলে, জেলা লেভেলে, বিভাগীয় সহকারে আমরা এটার উপর আমরা ব্যাপক আলোচনা করেছি এবং এই ধ্যান ধারণাটা সম্পূর্ণ ছিল ভিশন 2030 থেকে, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে এই কর্মসূচি ঘোষণা করেন এবং তার পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সবাইকে নিয়ে, বিশেষ করে আমি মিডিয়া সেলের দায়িত্ব রয়েছি, মিডিয়া সেলের আমাদের একটা টিম রয়েছে, কনভেনার আমি সদস্য সচিব। এই মিডিয়া সেলের টিমটা আমরা সারা বাংলাদেশে ওনার নেতৃত্বে আমরা কাজ করেছি। কাজ করে সাধারণ মানুষের সঙ্গে আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি। সাধারণ মানুষ বলতে নাগরিক সমাজ, ব্যবসায়িক সমাজ, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, আইনজীবী, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবার কাছে আমরা বসে আমরা বিভিন্ন জায়গায় আমরা এই আলোচনাগুলো করেছি। করার পরিপ্রেক্ষিতে 2022 সালে এটাকে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছি। এখন পর্যন্ত আমাদের যেটি চাওয়া, ভবিষ্যতে আমরা সেই 31 দফাকেই প্রাধান্য দিচ্ছি এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি গড়ে ওঠে, আমাদের বিশ্বাস বাংলাদেশে যে এই যে পাওয়ার ব্যালেন্স সেটা একটা পর্যায়ে চলে আসবে, এক ব্যক্তির শাসন থাকবে না। সুতরাং বাংলাদেশের মানুষ প্রত্যাশাই করতে পারে ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ দেখবে তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে। ধন্যবাদ শহীদুদ্দিন চৌধুরী আনি, আপনার কাছ থেকে অনেক মূল্যবান। আর পাশাপাশি একটু বলে রাখি, আমরা বলেছি, শেষ হয়নি তো? হ্যাঁ বলুন। আমরা বলেছি যে এটা শুধু বিএনপির আন্দোলন নয়, আর বিএনপির 31 দফা শুধু বিএনপির জন্য নয়। এটা যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে বিজিত এবং বিজয়ী দল সবাইকে নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী একটা জাতীয় সরকার গঠন করব। এটাই আমাদের প্রত্যাশা এবং সেটা আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে আমরা সেই ধরনের একটা পরিবেশ চাই, যে পরিবেশের মধ্যে একটা জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।